অসংখ্য ধন্যবাদ। আসলে আমি এত বড় পদবি পাওয়ার, উপাধি পাওয়ার যোগ্যতা আমি রাখি না। তাও আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ। হ্যাঁ, আমি জেলের ঘটনাটা বলছি। 14ই ডিসেম্বর ছিল বুদ্ধিজীবী দিবস। কারণ 14ই ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস 1971 সনে, আপনারা জানেন সেই দিবসটা কিভাবে এসেছে। তো ওই দিবসে তো আমি অবশ্যই বের হব। তো আমি আমি প্রথমে বের হয়ে ইয়াতে মিরপুরে গিয়েছি, বুদ্ধিজীবী কবরস্থানে। ওখানে গিয়ে আমি কিছু সময় ছিলাম। তারপরে আমার কাছে মনে হয়েছে যে না, আমি 32 নম্বরে যাব। কারণ আমার আমার ভিতর থেকেই আসছিল যে বঙ্গবন্ধুর ওই সমাধিটা আমি না গেলে অপূর্ণ থেকে যাবে। এটা আমার কাছে মনে হয়েছিল। তো আমার সেই ধারণা থেকে আমি ওখানে গিয়েছি। আমি বলে বোঝাতে পারবো না। আমি যখন ওই গেটের কাছে যাই, ঠিক গেটে যাওয়ার মুখেই মানে দেখি যে আহ, কিছু পুলিশ বসে আছে। তেমন কেউ ছিল না, বা ওরকম আমি কাউকে দেখি নাই। আমি জানি না আমি গেটে গিয়েছি ওই মুহূর্তে, মানে শত শত, আমি একা একটা মেয়ে মানুষ, আমার সাথে আর একটা আপু ছিলেন, তো উনি উনি দূরে ছিল। তা আমি একা একটা মেয়ে মানুষ, ওরা হলো যে 300 থেকে 350 ছেলে, মানে আমাকে পুরো ঘিরে ফেলছে। যে আমি মাঝখানে, আর ওরা হচ্ছে আমাকে দেখে এই তো এটা স্বৈরাচারের দোসর, স্বৈরাচারের শেখ হাসিনার দোসর এটা বলছে। মানে বলেই ওরা কি যেন কয়েকটা মিনিটের মধ্যে সে আমাকে ঘিরে ফেললো। আর আমাকে মানে কি পরিমাণ অসভ্যতা করছে আমার সাথে, আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। মানে অনেক বেশি অসভ্যতা করছিল। আমার আমার জননেত্রী শেখ হাসিনার নামটাকে নিয়েও বাজেভাবে কথা বলছে। আর কয়েকজন বলছে যে বঙ্গবন্ধু নাকি এই দেশের জন্য কিছুই আচ্ছা করেনি। মিষ্টি আমি সুবাস, যখন একটা একটা বিষয় আপনার কাছে জানতে চাই, যে সেটা যে আপনাকে যে অসংখ্য মানে 300 350 ছেলেবেলে ঘুরে পড়েছে, সে আপনার থেকে কি ওরা শ্লীলতা হানি করার চেষ্টা করেছে, আপনার গায়ে হাত দিয়েছে এই ধরনের? হ্যাঁ, গায়ে হাত দিয়েছে, একটা সময় গায়ে হাত দিয়েছে। মানে আমার 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 পিছন থেকে ব্যাগ টেনে ছিঁড়ে ফেলছিল। মানে ওখানে তো লাইভ ছিল একটা, মানে একটা চ্যানেলের, মানে ইউটিউব চ্যানেল হবে সেটার, আরো আরো দুইটা ছিল, মানে ওরা হচ্ছে লাইভে ছিল। তো ওর বারবার বলছিল যে ভাইয়া যে আপনারা আপনি তো, আপুকে আচ্ছা মিষ্টি ওনার সুভাষ, গায়ে আপনি হাত আপনি তুলবেন তো না। একজন নারী। So, আপনি নারী। জি। So, যেহেতু আপনার গায়ে হাত দিয়েছে, আপনার শ্লীলতাহানি করার চেষ্টা করেছে, আপনি কি মামলা করবেন বা মামলা করার চিন্তা করছেন? হ্যাঁ, আমি আমি মামলা করব। তবে এটা তো মামলা করা উচিত। আমি 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 দেশের মানুষের কাছে এই প্রশ্নটা রাখতে চাই। এটা আমি একটা নারী হিসেবে আমাকে অসম্মান করা হয়েছে, আমাকে হেনস্থা করা হয়েছে। আমি কি মামলা করব না? এটা আমি দেশের মানুষের কাছে প্রশ্ন রাখতে চাই যে আমি একজন নারী হয়ে আমার সম্মানটা কিভাবে আমি পাবো, বা আমার কি করা উচিত। আমি এই প্রশ্নটা দেশের মানুষের কাছে রাখতে চাই, সকল নারী জাতির কাছে। জি ধন্যবাদ আপনাকে। জি, তারপরে আপনাকে এখান থেকে অ্যারেস্ট করা হয়, তাই তো? অ্যারেস্ট, হ্যাঁ। ওখান থেকে আমি যখন আমি চলে আসার চেষ্টা করছি, তখন তো ওরা আমাকে টানা হিচড়া করছিল। বলছিল যে এইভাবেই কি যেতে পারবি নাকি, সে মানে অনেক অকথ্য ভাষায় কথা আমার সাথে, মানে খারাপ বিহেভ করছিল। আর আমার সবচেয়ে বেশি খারাপ লেগেছিল ওই জায়গাটা যে আমার জননেত্রী শেখ হাসিনার নামটা নিয়ে অনেক বাজেভাবে কথা বলছিল। আর আসলে আমি না ওইটা নিতে পারছিলাম না। তখন আমি কিন্তু স্লোগান দিয়েছি, আমি বলেছি যে এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ, এটা আমার জননেত্রী শেখ হাসিনার মানে সাজানো দেশ। আপনারা এই দেশের জন্য উনি অনেক কিছু করেছে, ওরা তো আমাকে পারে না একদম মেরে ফেলে ওই ওই সময়টুকু। তারপরে প্রায় আধা ঘন্টা 40 মিনিট ওরা আমার সাথে হেনস্থা, মানে কি পরিমাণে যে আমার সাথে বেয়াদবি করেছে আমি বুঝাইতে পারবো না। তো 40 মিনিট পরে পুলিশ, ওরা ফোন করছে বিভিন্ন জায়গায় কথা, মানে ইয়া করছে। আরেকজন বলে এই ওকে আমরাই শেষ করে ফেলি। আরেকজন এসে বলছে যে এইসব কাউকে রাখা যাবে না, ও তো এসে দূষর, মানে বাজে বাজে কথা। তখন 40 মিনিট পরে পুলিশ আসে, পুলিশের কাছে আমাকে তুলে দেয়। সেখানেও কিন্তু আরেকটা নাটকীয় করেছে, থানায় নিয়েও কিন্তু ওরকম একটা নাটক করেছে আমার সাথে, থানায় যদি নিয়ে কি আপনারা আপনার শুনতে উপর কোনো চান। নির্যাতন করা হয়েছে শারীরিক ভাবে? হ্যাঁ, হ্যাঁ, থানায় নিয়ে একটা, মানে নির্যাতনটা একটু নাটকীয় ভাবে করা হয়েছে। না ঠিক ভাবে করা হয়েছে, তারপরে আপনাকে জেলে পাঠানো হয়েছে? হ্যাঁ, তারপরে পরের দিন তো সকালবেলা জেলের আমাকে জেল জীবন সম্পর্কে আপনার একটু বলবেন, জেল জীবনে আপনার কেমন ছিল, কোথায় ছিলেন,
কার সাথে আপনার জেলের যে সঙ্গী ছিল, কারা, এগুলো এগুলো একটু বলবেন? জেল জীবনটা আমার খুবই খারাপ ছিল, কারণ হচ্ছে আমি যখন যাই, আমি কিন্তু বাহিরে ছিলাম, আপনারা দেখে তো জেলে যখন যাই তখন আমার ফ্যামিলির থেকে বা আমি তো ঢাকাতে আছি, আমি একাই আছি এখন। তো আমার ফ্যামিলি তো যোগাযোগ নাই, কেউ জানে না আমি কোথায় আছি, বা আম, আগের থেকে ফ্যামিলি একটু মানে দূরত্ব রেখেছিল, যেটা আমি কথা বলছি বা ওরকম বিষয় ছিল। তারপরে আমি এক পোশাকে 9 দিন ছিলাম, কারণ তখন প্রচন্ড রকম শীত। হ্যাঁ, ওই শীতের সময়টুকু আমার কোনো শীতের কাপড় ছিল না। আর আমি আরেকটা বিষয় বলতে যে চাই, জেলে যখন আমরা যতটুকু জানি যে ঢুকার আপনার, গেট। আমরা যতটুকু জানি যে আপনার বাবা একজন আর্মি অফিসার, ঠিক? আপনার বাবা কি জি জি, আছেন না রিটায়ার্ড আমার করেছেন? বাবা একজন রিটায়ার্ড পার্সন, আর্মি অফিসার। তো আমি আমার আমার ফ্যামিলি থেকে কি, আমার বাবা, আমার নানা ভাই এই যে শহীদ মুক্তিযোদ্ধা, আমার বাবাও কিন্তু একজন মুক্তিযোদ্ধা, কেন উনি 13 বছর বয়সে উনি যুদ্ধ করেছেন। তো ওরকম আমার বাবা একজন রিটায়ার্ড পার্সন, আর্মি অফিসার। তো আমি বলতে চাই, আমি যখন গেটে ঢুকি, ওই মুহূর্ত থেকে যে নোংরা খারাপ ব্যবহার করা হয়েছিল, এটা আসলে বলে বোঝানো যাবে না, জেলের যে ঘটনাটা। তো জি, আপনি একটু পানি খেয়ে নিতে পারেন। হ্যাঁ জি, মিষ্টি সুভাষ, আপনি একটু পানি খেয়ে নিতে পারেন। হ্যাঁ, দর্শক আপনারা দেখছেন আমাদের বীর মিষ্টি সুভাষকে। মিষ্টি সুভাষ বঙ্গবন্ধুর পক্ষে কথা বলায়, স্বাধীনতা যুদ্ধের পক্ষে কথা বলায়, শেখ হাসিনার পক্ষে কথা বলে, আওয়ামী লীগের পক্ষে কথা বলে। তাকে কিভাবে অমানসিক ভাবে নির্যাতন করা হয়েছে, তাকে সরি। শারীরিক ভাবে লাঞ্ছিত করা হয়েছে এবং তাকে জেল খাটতে হয়েছে। তো আজকে তারা আমরা জেল জীবনের কথাগুলো শুনছি। এবং আমরা যারা পরবর্তীতে যারা আপনারা যারা এই সরকারের এই থেকে আসার পর থেকে আপনি অনেক যেটা বলছেন, জি জি, ঠান্ডায় আসছেন, যেখান আপনি থেকে, হ্যাঁ, অসুস্থ, আসার পর থেকে আপনি জেলে আমি থাকার অনেক কারণে আপনি অসুস্থ হয়ে গিয়েছেন, সেটা আমরা জি, আপনি কন্টিনিউ করছেন। জি। তো আমি যখন জেলে যাই, আমার প্রায় এক পোশাকে প্রায় 9 দিন থাকি। তো ওখানে যে আমি একজন আপুকে পেয়েছি, উনি যুব মহিলা লীগের শামীমা আক্তার আরজু। ওনাকে, উনি মনে হয় যে আমাকে এত সাপোর্ট করেছে, মানে এক পোশাকে আছি, মানে একদম মর্মাহত অবস্থায়। তখন আপু আমাকে একটা ড্রেস দেয় 9 দিন পরে, বললো যে তুমি এটা পরে শাওয়ার নাও। মানে আমি গোসল করেছি। তারপরে থেকে জেলের জীবনটা, যেটা যে ছোট্ট একটা বিছানা, তারপরে মানে ওখানে খুবই বাজে পরিবেশ। আমি যেটা বলতে চাচ্ছি সেই কথাটা হলো যে আহ, আমি জানি না আমার এই কথাটা বলা ঠিক হবে কিনা। পরবর্তীতে আমার আবার কোনো রাজাকারেরা দেখা যায় যে আবার আমাকে জেলে নিয়ে গেল, তখন আমাকে অনেক বেশি টর্চার করবে হয়তোবা। তাও আমি বলতে চাই, আমাদের যারা মানে আওয়ামী লীগের নামটা নিয়ে আওয়ামী লীগের থেকে দলের যারা জেলে গিয়েছে, হ্যাঁ, তাদের কে শাস্তি দিতে যে জেলের পুরা পরিবেশটাই মানে অন্যরকম করেছে। যেমন পিসি যেটাকে বলা হয়, টাকা দিয়ে খাবার কিনে খাওয়ার যে বিষয়টা ছিল, উম, ওই ওই খাবারটাও টুকু নাই, কারণ আমাদেরকে শাস্তি দিতে যে পুরো মানে জেলের যত মানুষ আছে তাদেরকে পর্যন্ত শাস্তি দিচ্ছে। তো আমি এই বিষয়টা বলতে চাই যে এটা খুবই মানে খারাপ, অনেক আহ, তার মানে কষ্টের এই বিষয়টা। তার মানে আপনাদেরকে জেলে খাবারও দেয়নি? না, ঠিকভাবে আমাদেরকে খাবারও দিচ্ছিল না, আমরা যে কিনে খাবো সেই খাবারটুকু ছিল না। আর আমি আমার কথাটুকু বলিনি, যেহেতু আমার ফ্যামিলির সাথে যোগাযোগ ছিল না, আমি ওইটুকু না বললেই না। তো আমি 15 দিন পরে আমার ফ্যামিলির থেকে যায় আমার সাথে সাক্ষাৎ করতে। আমি যখন সাক্ষাৎ নাম দেখেছি, আমি আমি যখন যাই, তখন ওই যে যে আমাকে সাক্ষাৎ করতে দিচ্ছিল না। তো আমি ওই জায়গাতে বসে আমি হাউমাউ করে কাঁদতেছিলাম যে আমাকে কেন দিচ্ছে না, মানে আমাকে সাক্ষাৎ করতে দিবে না। তখন একজন জেলার আসছেন, ওনার নামটা আমি ভুলে গেছি। উনি উনি আসার পরে
আরো বেশি চিৎকার করে কাঁদছে। আমি বলছি স্যার আমি আমার তো টাকা নাই, আর আমার আমার ফ্যামিলির সাথে যোগাযোগ নাই, আমি দেখেন এক পোশাকে আজকে অনেকদিন আছি ছিলাম। এই যে একটা আপু যে ড্রেসটা দিছে ওইটা অনেক লুজ ছিল, আর আমার কোনো শীতের পোশাক ছিল না, মানে আমি প্রচন্ড রকম কষ্ট পাচ্ছিলাম। তখন উনি উনি বলছে কেন আপনাকে দেখা করতে দিচ্ছে না? তা আমি বলছি আমি তো জানি না। পরে উনি আমার কেস কাটা আমার হাত থেকে নিয়ে পরে দেখে, আমি তো বসে ওখানে কাঁদছি, নিয়ে পরে আমাকে দেখা করার সুযোগ করে দিয়েছিলেন। তো ওই মুহূর্তে আমি বলে, মানে আমার কাছে মনে হচ্ছিল আল্লাহ, এখন এখানেও একটু ভালো মানুষ আছে। তো এখানে যে জেল সুপার, সে নাকি 5 মাস হয় এখানে নতুন জয়েন করেছে, আর সে জয়েন করে এই সব কিছু চেঞ্জ করে দিয়েছে আমাদেরকে শায়েস্তা করার জন্য, আমাদেরকে শাস্তি দেওয়ার জন্য। উনি মানে জেলের সব মানুষকে শাস্তি দিচ্ছে, বিষয়টা ছিল এরকম। আর ওখানে খাবার দাবার খুবই মানে নিম্ন পর্যায়ের, মানে খাওয়া যায় না আসলে, মানে বলে নেওয়া যায় না। জেল জীবনে আপনাদেরকে যত ধরনের অত্যাচার নির্যাতন করা যায় সবটুকুই চেষ্টা করা হ্যাঁ, হয়েছে যে আপনাদেরকে অত্যাচার নির্যাতন করার জন্য জেলের ভিতরে। হ্যাঁ, সবকিছুই করা হয়েছে যেন আমাদের জন্য কষ্ট বেশি হয়। আমি এমনিতেই অনেক বেশি কান্না, ওই আপু জানে যে আমি অনেক কান্না করছিলাম, কারণ এই যে শীতের দিনটা আমার কাছে প্রচন্ড রকম শীত লাগে। তো ওই টাইমটা আমার তো শীতের পোশাক ছিল না। আমি এমন একটা মানুষ যে আমার এত পোশাক, আমি ওখানে যে আমি আমি এই জন্য ওজনের কাছে আমি পোশাক চেয়ে বেড়াচ্ছি যে আমাকে একটু দিবে। আমার বাসা থেকে যে পোশাকগুলো নিয়ে গেছিল 15 দিন পরে, সেগুলো ঢুকাইতে দেয়নি। মানে কেন দেয়নি সেটা আমি জানি জি না। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। তো আপনার আসলে আমরা জানি যে আপনাদেরকে জেলের বাহিরেও নির্যাতন করা হয়েছে এবং নির্যাতন করেই অ্যারেস্ট করা হয়েছে এবং তারপরে আপনাদেরকে জেলের ভিতরে নির্যাতন করা হয়েছে। সো বাট আপনি সাহস দেখিয়েছেন আমাদের এই পার্টির, আমাদের দলের এবং দেশের এই দুর্দিনে আপনি সাহস করে দাঁড়িয়েছেন। সেই জন্য আপনাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আপনি এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আপনি আমাদের দেশবাসীর প্রতি, নেতা কর্মীদের প্রতি আপনার আহ্বান কি? আমি দেশের মানুষের বলতে চাই, আহ, দেশের মানুষের উদ্দেশ্যে এটাই বলতে চাই যে বঙ্গবন্ধুর এক ডাকে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, বাংলাদেশের মানুষ ঝাঁপিয়ে পড়েছিল। সেইভাবে আমার জননেত্রী শেখ হাসিনার ডাকে আপনারা সাড়া দেন, আপনারা রাজপথে নেমে আসুন। কারণ জননেত্রী শেখ হাসিনা এই দেশের মানুষকে, এদেশের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য অনেক কিছু করেছে। ওনার অবদান বলে শেষ করা যাবে না। তাই আমি দেশের মানুষের কাছে আহ্বান জানাচ্ছি, প্লিজ আপনারা আমার জননেত্রী শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে রাজপথে নেমে আসুন এবং দেশটাকে রাজাকার মুক্ত করুন। এই দেশ আপনার আমার সকলের। এবং আমি আমার আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বলতে চাই, আপনারা সবাই এক হয়ে যান, আপনারা এক হয়ে রাজপথে নেমে আসুন। কোনো রাজাকার, কোনো খারাপ মানুষের অস্তিত্ব এই বাংলাদেশে থাকবে না। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা এই জায়গা থেকে দেখেন, এই জায়গা থেকে অনুভব করুন যে আমার জননেত্রী শেখ হাসিনাকে অসম্মান করেছে, সেটা আপনাদেরকে আমি বলতে চাই। আমি সকল নেতা কর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, আমি ক্ষুদ্র একজন সাধারণ মানুষ হিসেবে বলছি, আমি আপনাদের মতো গুণী মানুষ না। আমি বলতে চাই আপনারা আমার জননেত্রী শেখ হাসিনার জন্য মায়া করুন, ওনার অসম্মানটাকে আপনাদের ভিতরে ধারণ করুন। দেখবেন আপনাদের মনের ভিতরে অনেক বেশি কষ্ট হবে, অনেক বেশি আপনারা, আপনাদের কাছে আমি বলতে চাই, বারবার বলছি, অনুরোধ করছি, আপনারা সবাই এক হয়ে যান। আপনারা সম্মিলিত হলে এই দেশটাকে আমরা নতুন ভাবে করতে পারবো, জি নতুন জি ভাবে এই রাজাকার মুক্ত করতে পারবো। আমি সবার উদ্দেশ্যে এটাই বলতে চাই, আপনারা কেউ ঘরে বসে থাকবেন না, রাজপথে নেমে আসুন, এই দেশকে রাজাকার মুক্ত করুন, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন, ওনাকে ওনার সম্মানের জায়গায় ধন্যবাদ ফিরিয়ে দেন। মিষ্টি সুভাষ, আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনার সময় দেওয়ার জন্য এবং আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য। প্রিয় দর্শক, মিষ্টি সুভাষ আপনাদের কাছে আহ্বান করেছেন, সকলের কাছে আহ্বান করেছেন, আসুন বঙ্গবন্ধুকে, শেখ হাসিনাকে এবং বাংলাদেশকে আমরা সকলে হৃদয়ে ধারণ করি। হৃদয়ে ধারণ করে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে আমরা আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনি এবং আমরা বাংলাদেশকে এই জামাত শিবিরের হাত থেকে রক্ষা করি। অসংখ্য ধন্যবাদ সবাইকে। মিষ্টি সুভাষ, বীর মিষ্টি সুভাষ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক,
আমরা ধারাবাহিকভাবে যারা জেলে যাবেন, যারা জেল থেকে মুক্তি পাবেন, আমরা ধারাবাহিকভাবে সবার সাক্ষাৎকার নিব এবং আমরা প্রত্যেককে আমরা ইনশাল্লাহ বীর উপাধিতে ইনশাল্লাহ ঘোষণা করবো। যারা জেলে যাবে এই ইউনূসের এই স্বৈর শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করে যারা জেলে যাবে তাদেরকে আমরা সবাইকে বীর উপাধি দিব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। মিষ্টি সুভাষ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।